আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন যদি আপনার অন্তরে ভয় থাকে তাহলে আপনার পতনের সম্ভাবনা কম। আর যদি আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি সবচেয়ে বেশি ভালোবাসা পেতে চান, আপনি যুদ্ধ 50টা জয় করবেন, 50টা আবার হারবেন। এই জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনাকে নাটকের মাধ্যমে আইডিয়া দিল, আমরা যদি কিছু কাহিনী কাজ না করি তাহলে সেনাবাহিনী ভয় পাবে না, ভীত হবে না, আতঙ্ক ছড়াতে হবে যাতে সেনাবাহিনীতে কোনো কু করে না। আপনার কু নামক ওই যে একটা কথা পূর্বে বলছি, কনস্পিরেসি বিহাইন্ড দ্য কনস্পিরেসি। আপনি যে গল্প দেখেন সেই গল্পটা তার পিছনে কিছু কনস্পিরেসি ছিল, যেটা এই জেনারেল মুভিংয়ের সময় জিয়া যেসব গুম টুম, এই যে মেজর জিয়া, মেজর জাহিদ, যেসব ঘটনাগুলো ছিল সব বানানো গল্প। বিশ্বাস করেন আমি বাইরে আসছি, আমি কোন কোম্পানিতে এখন পর্যন্ত মেজর র্যাঙ্ক পর্যন্ত আমি জয়েন করবো, কারণ আমার কথা, আমার র্যাঙ্কটা আমাকে বাইরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে দেওয়া হয়নি, আমার র্যাঙ্কটা দেওয়া হয়েছে সেনাবাহিনী তথা দেশকে সার্ভ করার জন্য। দিস র্যাঙ্ক ইজ নট ফর দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এই বেসামরিক প্রশাসনে অনেক ব্যবসায়ীরা আছে, রাজনীতিবিদরা আছে, সেনা অফিসারদেরকে তাদের র্যাঙ্কটা ইউজ করে কয়েকদিন পর টিস্যুর মতো ছুঁড়ে মারে, আবার ওই সেনা অফিসারের বিরুদ্ধে অপবাদ দেয় যে উনি এটা করছেন। কেন? তুমি তো কয়েকদিন আগে তাকে ইচ্ছুক দেওয়া চাকরি দিলাম, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, তাদের ওখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে অপব্যবহার করা হয়। সর্বপ্রথম আল্লাহকে ধন্যবাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি একটা বিষয় এখানে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এখানে অনেকেই আছেন, আমরা আসলে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, অনেক মানুষ মিডিয়াতে নাই, কিন্তু কিছুক্ষণ আগে ফেরদৌস স্যার একটা কথা বলছেন যে আমি অ্যাকশন পার্টি। আমি আসলে ওই আলোকে দুটো কথা বলে আমি আসলে আমার বক্তব্যটা দেবো। যেমন এখানে আমাদের এখানে একজন অফিসার ছিলেন ইমরান খান, হয়তো আমাদের মতো বক্তব্য দেয় না, বাট এদের মাঠের ভূমিকা আমরা অনেকে জানি না, কিন্তু তারা কিন্তু অনেক বড় ত্যাগ করছে। তারপরে এখানে জামাল হায়দার স্যার আছেন আমার পাশে একজন, যিনি এই আন্দোলনের সময় আমার নিজের কি বলবো যে খুব স্ট্রংলি আমার নজরে আসছে, যিনি বিভিন্ন জায়গায় 300 ফিট রাস্তা থেকে শুরু করে উত্তরা বিভিন্ন জায়গা দিয়ে সেই রাস্তায় বিভিন্নভাবে তার লেখনী এটা মারাত্মক রকম ভূমিকা পালন করছে, যা আমরা যারা অনেকেই, সত্যি কথা কি যে আমরা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, এবং এই যে আমার সামনে সাগর ভাই আছে, যে থ্যাঙ্কস গড যে সাগর ভাই আজকে বিশেষ সহকারী হয়ে যেত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চিনতেন, উনি যাকে চিনতেন তিনি কিন্তু এখন বিভিন্ন পদে গেছে, সেই হিসাবে সাগর ভাই হওয়ার কথা। তো এই যে রকম জামিল হায়দার স্যার, লেফটেন্যান্ট ইমরান কাজল, ফেরদৌস আজিজ স্যার, আরো অনেক অফিসার আছেন যাদেরকে আমরা চিনি না বলে তারা তাদের রিকগনিশনটা করছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে। যাই হোক, এখানে ধন্যবাদ জেনারেল কামরুজ্জামান স্যার সহ এখানে আমিনুল স্যার, তারপরে আমসামিন স্যার, তারা খুবই সিনিয়র 3জন মানুষ এখনো এখানে আছেন। ভালো হতো হক স্যার বা আরো কয়েকজন চলে গিয়েছেন, হক স্যার থাকলে আমি তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতাম। যেহেতু রাওয়ার চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে আমাদের সকল আর্মি অফিসারদেরকে ঐক্যবদ্ধ রাখা, সামরিক বাহিনীর একজন গার্ডিয়ান, আমরা বলি রিটায়ার্ড কমিউনিটি সেনাপ্রধান। তো তিনি থাকলে আমি সত্যিকার অর্থে কিছু কথা বলতাম যে আমাদের ঐক্যটা কেন নেই, এই ঘাটতির এই দায়টা তার আসলে। তো আমি আসলে আমি যেসব অনেক অফিসার নামও নিতে পারি নাই, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি অবশ্যটা দরকার, কারণ আমি বিশ্বাস করি আমাদের সেনা অফিসার যদি সে কোনো ভুল করে থাকে, সেই ভুলটা হয়তো বা কোনো কুসংস্পর্শে অথবা কোনো একটা বিপদগামী হয়ে, কিন্তু রক্ত মাংসে একটা সেনা কর্মকর্তাকে যে প্রশিক্ষণ দেওয়া হয় তাতে তার সে যে কোনো একটা বাইরের যে কোনো একজন, মানে আমরা যে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে সব খারাপ মানুষ দেখি, আদার প্রশাসনে যে কোনো খারাপ মানুষের চাইলে করে সে ভালো। কারণ কি, তিনি যে অপরাধগুলো করেন সেই অপরাধগুলো তার মস্তিষ্ক ঠিক থাকলে করার কথা না। তো আমাদের আসলে আমি একটা কোট করে একটা কথা বলবো যে আমরা বাংলাদেশ বর্তমানে একটা সামজুর একটা বই আছে, দ্য আর্ট অফ ওয়ার, আপনার শুধু পড়বেন। ওই বইতে একটা লাইন আছে যে সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং, মানে যুদ্ধ ছাড়া শত্রুকে পরাজিত করা। বাংলাদেশকে ভারত কিন্তু তাই করছে, কোনো যুদ্ধ ছাড়া আমাদেরকে পরাজিত করা এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, যেটা আপনার আরেকটা বই আছে, আপনার তো সুযোগ হয়ে পড়বে, সেটা হচ্ছে 1995 সালে বইটা লেখা হয়েছিল। এটা জেমস, নামটা আমার ঠিক মনে নাই, আমি একটু দেখে বলি, জেমস এলরয়, বইটার নাম হচ্ছে আমেরিকান ট্যাবলয়েড। ওই বইটা একটা লাইন আছে, যে সেখানে যে লাইনটা ছিল এরকম, ইট ইজ টাইম টু ডিমিথোলজাইজ দ্য an era and build a new era, মানে
একটা নতুন গল্প ঢাকার জন্য নতুন আরেকটি গল্প তৈরি করো যেটা শেখ হাসিনা করতো, কিন্তু আমরা সেই গল্পের মধ্যেই থাকছি। কিন্তু যে কেনেডি প্রসঙ্গে নোবেলটা লিখেছিল যে সেখানে এমন কিছু ষড়যন্ত্র হয় যে ষড়যন্ত্রগুলো কন্ডাক্টেড হয় আন্ডার শ্যাডোজ, যা কেউ দেখতে পায় না, কিন্তু আমরা একটা গল্প আর গল্প দেখে যাচ্ছি। এই আওয়ামী শাসন পিরিয়ডে এমন কিছু গল্প রচনা করা হয়েছে যা এখনো হচ্ছে, কিন্তু গল্পের অন্তরালে এমন কিছু ষড়যন্ত্র আছে যে ষড়যন্ত্রগুলো কিছু শ্যাডোর অধীনে হয় যা আমরা দেখতে পাই না। বর্তমানে বাংলাদেশে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তা ঘটছে না, যা ঘটছে তা আমরা দেখতে পাচ্ছি না। আমি সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলবো যে সেনাবাহিনীর কেন আজকের এই অবস্থা। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের নিজেদের ভুল, আরেকটা হচ্ছে সাধারণ জনগণের কিছু ধারণা এবং তাদের দিক থেকে কিছু কর্মকাণ্ড আছে। যেমন দেখবেন যে আমাদের সেনাবাহিনী আপনার অফিসাররা কিছুক্ষণ আগে আমাদের কোনো একজন অফিসার একটা কথা বলছেন, জেনারেল সৌদ আফজারের উদাহরণটা দিয়েছিলেন। জেনারেল সৌদ আফজার তিনি চাকরি ছেড়েছিলেন কোনো প্রতিকূল অবস্থায়। আপনারা বলেন এই যে 15টা বছর একজন অফিসার পেয়েছেন যে স্বেচ্ছায় চাকরি ছেড়েছে, মানে স্বেচ্ছায় বলতে সিনিয়র র্যাঙ্কিং বলছি আমি, সিনিয়র র্যাঙ্ক, আমি মেজর, আমি আপনাকে অনেক পাবো মেজর র্যাঙ্ক। একজন অফিসার দেখেন ফুল কর্নেল আর অ্যাবভ, যিনি শেখ হাসিনা পিরিয়ডে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন যে আমি এটা মানি না, ছাড়ে নাই। এই জায়গায় হাসান নাসির স্যারকে আমি রেসপেক্ট করি, যিনি পরিষ্কারভাবে একটা জায়গায় একটা ভূমিকা রেখেছিলেন, সেটা হচ্ছে যে আপনার পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে যিনি একটা কথা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। এই জিনিসটুকু ক্ষুদ্র মনে হতে পারে, বাট আমার কথা হচ্ছে একজন জেনারেল, একজন ব্রিগেডিয়ার কেন পাওয়া যাবে না 15 বছরে, যিনি স্বেচ্ছা চাকরি ছাড়বেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জব সিকিউরিটি। আমি আমাদের সামরিক অফিসারদের উদ্দেশ্যে বলবো, আপনারা তো আপনাদের ক্যাপাসিটি বিল করেন, আজকে চাকরি ছাড়লে কালকে যাতে আপনি সিভিলে আপনাকে লজ্জা পেতে না হয়, একটা কোম্পানির জায়গা র্যাঙ্ক বিক্রি করে আপনাকে জয়েন করতে না হয়। বিশ্বাস করেন আমি বাইরে আসছি, আমি কোন কোম্পানিতে এখন পর্যন্ত মেজর র্যাঙ্ক পরিচয় দিয়ে আমি জয়েন করবো, কারণ আমার কথা, আমার র্যাঙ্কটা আমাকে বাইরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে দেওয়া হয়নি, আমার র্যাঙ্কটা দেওয়া হয়েছে সেনাবাহিনী তথা দেশকে সার্ভ করার জন্য। দিস র্যাঙ্ক ইজ নট ফর দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এই বেসামরিক প্রশাসনে অনেক ব্যবসায়ীরা আছে, রাজনীতিবিদরা আছে, সেনা অফিসারদেরকে তাদের র্যাঙ্কটা ইউজ করে কয়েকদিন টিসুর মতো ছিল মারে, আবার ওই সেনা অফিসার বিরুদ্ধে অপবাদ দেয় যে উনি এটা করছেন। কেন? তুমি তো কয়েকদিন আগে তাকে ইচ্ছুক দেওয়া চাকরি দিলাম, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, তাদের ওখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে অপব্যবহার করা হয়। যখন আপনার একটা সেনা অফিসার র্যাবে চাকরি করে, ডিজিএফআইতে চাকরি করে, প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করে, এসএসবি চাকরি করে, তাকে নিয়ে টানাটানি শুরু হয়, আপনি আমার কোম্পানিতে আসেন। কারণ কি? যাতে তাকে ইউজ করা যায়, সেটা বন্ধ করতে হবে। এবং সেনা কর্মকর্তাদের এতটা নিজেদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যাতে বাইরে এসে করাপ্ট হতে না হয়, নিজ যোগ্যতা চাকরির অভাব না হয়। এবং যখন তখন সরকার খারাপ করলে চাকরি ছেড়ে দিতে পারে, যে আমি চাকরি করবো না, দরকার নেই চাকরি করা, কারণ যোগ্যতা নিয়ে আমরা আর্মিতে আসি, ঘুষ দিয়ে না। তো আমার যোগ্যতা যেহেতু আছে, আমার এই আর্মি চাকরি 10 বার ছাড়লে সমস্যা কি, চাকরি পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রকৃত লক্ষ্য থেকে সরে আসা, আমাদের যে একটা মোরাল এথিক্যাল যে ভ্যালুজ, যেটা সেনাবাহিনী মিলিটারি একাডেমি থেকে যে প্রশিক্ষণটা দেওয়া হয়, সেখানে যে অনার কোডটা আমাদেরকে শেখানো হয়, আর জেন্টলম্যান ক্যাডেট শ্যাল নট লাই, চিট এন্ড স্টিল, আমরা সেই অনার কোডটা যাতে মেনে চলি, এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। তারপরে আমাদের রাজনৈতিক ফায়দা, এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা অ্যাকচুয়ালি সিনিয়রদের কাছ থেকে আসে। আমার মনে আছে আমি সবাই যখন কোনো একটা ব্যাটালিয়নের অফিসার, আমি যখন ক্যাপ্টেন বা মেজর হব, ওই মুহূর্তে আমার খেয়াল আছে বিভিন্ন কমান্ডিং অফিসার নিয়ে কথা হইতো, অমুক ব্যাটালিয়নের সিও মোস্ট পাওয়ারফুল, কারণ কি উনি শেখ হাসিনার দুঃসম্পর্কে আত্মীয় হয়, উনি গোপালগঞ্জ, উনি বাগেরহাটের, উনি অমুক মায়ার মহাজন চৌধুরী মায়ার মেজামাই অমুক ব্লা ব্লা, দিস আর দ্য স্টোরিজ আমরা শুনতাম। ওই সিও কে পিছিয়ে থেকে সবাই তেল মারত, কেন? উনি আওয়ামী লীগের কানেকশন ছিল। এটাকে বন্ধ করতে হবে। এই যে আমরা পলিটিসাইজেশনটা করছি, এটা সিনিয়রদের কাছ থেকে আসে। আপনি খেয়াল করে দেখেন, একটা ডিভিশনে জিওসি যদি হেড বাঁধা হয়, জিওসি যদি কোনো কিছু পড়া না করে, তখন কমান্ডার ঠিক হয়ে যায়। কমান্ডার যদি হেড বাঁধা হয়, তখন কমান্ডার ঠিক থাকলে সিও ঠিক হয়, সিও ঠিক থাকলে ওই ইউনিটের মেজরটা ঠিক হয়। তো গণমানের সবার পিতা আবার ফিটার লাভ নাই, আমাকে আসল জায়গায় ধরতে হবে। আপনার বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম 21 টিভি এবং সোশ্যাল মিডিয়াতে এটা বক্তব্য দিলাম, 21 টিভিতে আমি এটা নিউজও করাইলাম। ব্রিগেডিয়ার রাশিদ র্যাবের সবচেয়ে বড় কালপিট ছিল, র্যাবের
গুমের ফাদার বলা উচিত। এই জিয়ার আগে সে র্যাবে গুম শুরু করছে। সেই ব্রিগেডিয়ার রাশিদুল আলম তিনি পালায় চলে গেলেন, কেউ টের পেল না। তাও জিয়াকে উদ্ধার করতে যে এখানে আছে, তারপর আমরা কয়েকজন অফিসার যে এয়ারপোর্টে যা জিয়াউল হাসানকে আমরা আটকাই। তা আমরা এই কয়েকজন না গেলে আটকানো যেত না, সেও চলে যেত, সে তো চলেই গিয়েছিল। এইভাবে এরকম অনেক বড় বড় ক্রিমিনাল রাস্তা থেকে থামাইনি আমরা এখন গণহারে সবাইকে আমরা কমপ্লেন করে লাভ নাই, বাট আমাদের অ্যাকচুয়াল কিছু বদমাশদেরকে সোজা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অফিসারদের কিছু বিষয় আছে যে কিছু কিছু জায়গায় আত্মহত্যা বন্ধ করতে হবে। সেনা কর্মকর্তাদের উচিত না কোনো পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে শাদী করা। এটা আপনার কাছে শুনতে হাস্যকর মনে হতে পারে, কারণ আলটিমেটলি এটার প্রভাবে কিন্তু বাংলাদেশ তারেক সিদ্দিকীকে, তারেক সিদ্দিকী যদি শেখ হাসিনা জামাই না হতো, দেবর না হতো, তাহলে এই তারেক সিদ্দিকী আজকে সেনাবাহিনীকে এইভাবে নষ্ট করার সুযোগ পেতে বলেন। সবচেয়ে বড় শয়তানিটা করছে এই তারেক সিদ্দিকী, সেনাবাহিনীকে ধ্বংস করে একদম তছনছ করে দিছে, এনভায়রনমেন্টটা পুরোপুরি পলিউটেড করে দিছে। এই যে আজকে প্রোগ্রাম স্যার বললো, আমাদের সেনাবাহিনীতে মহিম আহমেদের সময় যে কজন প্রথম লেফটেন্যান্ট জেনারেল হন তাদের মধ্যে একজন, এবং এই যে আমাদের বর্তমানে ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্যার তার তো কাছাকাছি একই সময় ছিলেন। কেন তার অবস্থা হলো? কারণ কি, ওই সময় তারেক সিদ্দিকীর মতো মানুষের কারণে, এবং তার মতো মানুষ যদি ভিক্টিম হয় তখন সে বাইরে গেছে। যেমন কামরুজ্জামান স্যার, আমার মনে আছে 203 ব্রিগেড কমান্ডার স্যার তখন খাগড়াছড়িতে, আই ওয়েন্ট দেয়ার টু অ্যাপিয়ার পার্ট টু এক্সামিনেশন। তখন স্যার ওই জায়গায় খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার, আমার মনে আছে তখন ব্রিগেডের টেবিলে স্যার ওই লবণ রাখতে লেখা থাকতো কি ড্রাই পয়জন, স্যার ইফ আই এম নট রং, লবণ খাওয়া যাবে না। সো সেই সময় দেখেছি স্যারের যে ভূমিকা, সেই কামরুজ্জামান স্যার মতো মানুষকে যখন আপনার সেই কতগুলো সেনা অফিসার মিউটিনির নামে, ষড়যন্ত্রের নামে যে একটা কাহিনী তৈরি করে, স্টোরি তৈরি করা হলো। আপনাদের এটা সাংবাদিক আপনাদের জানতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীর ফার্স্ট এই শেখ হাসিনা পিরিয়ডে প্রথম ড্যামেজটা করছে জেনারেল মুবিন, যার সময় এই কামরুজ্জামান স্যারের মতো লোকের স্টোরি মেকিং করা হয়েছে। যখন একটা কথা ছিল যে আপনার বিড়াল মারার গল্প তো শুনেছেন, শেখ হাসিনা পিরিয়ডে বিড়াল মারা হয়েছে মুবিনের সময়। ওই সময়ে অনেক সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে জিয়া, এই জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনাকে নাটকের মাধ্যমে আইডিয়া দিল, আমরা যদি কিছু কাহিনী কাজ না করি তাহলে সেনাবাহিনী ভয় পাবে না, ভীত হবে না, আতঙ্ক ছড়াতে হবে, যাতে সেনাবাহিনীতে কোনো কু করে না। আপনার কু নামক ওই যে একটা কথা পূর্বে বলছি, কনস্পিরেসি বিহাইন্ড দ্য কনস্পিরেসি। আপনি যে গল্প দেখেন সেই গল্পটা তার পিছনে কিছু কনস্পিরেসি ছিল, যেটা এই জেনারেল মুবিনের সময় জিয়া যেসব গুম টুম, এই যে মেজর জিয়া, মেজর জাহিদ, যেসব ঘটনাগুলো ছিল সব বানানো গল্প। এই গল্পটা তারা কি ভুল তথ্য পেয়েছিল? তা না, তারা ইচ্ছা করে কতগুলো ব্যক্তিকে সিলেক্ট করে তাদেরকে, যাদের সাথে ধর্মীয় কানেকশন ছিল, গল্পটা যাতে বিশ্বাসযোগ্য হয়, দাড়ি টুপি ছিল, নামাজ পড়তো, সৎ ছিল, এই ধর্মীয় কানেক্টেড ব্যক্তিগুলোর নামে স্টোরি মেকিং করে। সেই স্টোরি মেকিং করার পরে তারপরে সেনাবাহিনী জন্য ওখানে শেষ, একটা ভীতি তৈরি হয়ে যায়। আচ্ছা, তারপরে আমি এরপরে আসতেছি, আপনার আমাদের কিছু সেনা অফিসারদের প্রতি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেকটেশন অনেক বেশি থাকে। এই এক্সপেকটেশনের কারণে আমরা গণহারে সবার প্রতি আমরা ঢালাওভাবে আবেগ অভিযোগ প্রকাশ করি, এটা উচিত না। আমরা স্পেসিফিক হওয়া উচিত, যে অন্যায় করছে তাকে নিয়ে বলেন, পুরো ইনস্টিটিউশন নিয়ে কখনো বলা উচিত না। আচ্ছা, লাস্টলি আমি একটা কথা বলবো যে ম্যাকিয়াভেলির একটা প্রিন্স বইতে একটা কথা আছে, ইটস বেটার টু বি ফিয়ার দেন লাভ, ইফ ইট ইজ বোথ দেন গুড। যদি আপনি কারো দ্বারা ভালোবাসা পান বা এবং ভয়ও থাকে, দুটোই ভালো। কারণ হচ্ছে কি, আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন যদি আপনার অন্তরে ভয় থাকে তাহলে আপনার পতনের সম্ভাবনা কম। আর যদি আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি সবচেয়ে বেশি ভালোবাসা পেতে চান, আপনি যুদ্ধ 50টা জয় করবেন, 50টা আবার হারবেন। সো এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।